সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। যে কোনো ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত আমাদের মধ্যে যে বিষয়টা কাজ করে থাকে যে কবে আমরা সুস্থ হব, কত তাড়াতাড়ি আমরা সুস্থ হব। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি সাধারণত দেখা যায় যে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে করা হয়ে থাকে, এবং এই রুট ক্যানেল যেটি নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। এই রুট ক্যানেল করার ক্ষেত্রেও কিন্তু রোগীদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যে এই রুট ক্যানেল কতদিন পর্যন্ত করা লাগতে পারে এবং কত দিনে আমি সুস্থ হব। দর্শক, আমাদের আজকে আলোচ্য বিষয় যে একদিনে ব্যথামুক্ত রুট ক্যানেলের চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা 1988 সালের অক্টোবর মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিএস ও এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হসপিটালে ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি প্রোগ্রামে ইনভাইট করার জন্য। দাঁতের চিকিৎসার ক্ষেত্রে রুট ক্যানেল বলতে আসলে কি বোঝায়? রুট ক্যানেলটা হচ্ছে আমাদের দাঁত যখন কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় বা কোনো ক্যাভিটি হয় বা ক্যারিজ হয়, এবং সেটা হয়ে যখন দাঁতের মেইন যে নার্ভ বা মজ্জা সেটাকে ধরে ফেলে, তখন প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়। তো সেই সময় আমরা দাঁতটাকে সংরক্ষণ করার চেষ্টা করি। অনেকে ফেলে দেওয়ার প্ল্যান করে, বাট এটা ফেলে না দিয়ে দাঁতটাকে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সংরক্ষণ করাই হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এবং সেক্ষেত্রে দাঁতের যে ইনফেক্টেড নার্ভটা থাকে, মজ্জাটা থাকে, সেটাকে আমরা বিভিন্ন প্রসিডিউর, কিছু প্রোটোকলের মাধ্যমে আমরা সেই নার্ভটা বের করে সেখানে আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল দিয়ে আমরা সিল করে দিই। অনেক সময় দেখা যায় যে আগে যেটা ছিল অনেক দিন ধরে রুট ক্যানাল করা হতো, 2 ভিজিট, 3 ভিজিট, 4 ভিজিটও লাগতো, কিন্তু এখন হচ্ছে একদিনও এটা পসিবল। আধুনিক চিকিৎসার পুরো প্রসিডিউরটা একটু জানতে চাই যে কিভাবে আপনারা এটা আসলে করে থাকেন। লেটেস্ট যে টেকনোলজি, প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের আল্ট্রা মডার্ন ডিভাইসের কারণে এই রুট ক্যানালটা এত ইজিলি আমরা একদিনে করে থাকি। আগে যেটা হতো যে বিভিন্ন ধরনের হ্যান্ড ফাইল ছিল, ছোট ছোট সুইয়ের মতো দেখতে, সেটা হাত দিয়ে আমরা আস্তে আস্তে করে রুট ক্যানালের ক্যাভিটিটা ওপেন করার পরে, এক্সেস ক্যাভিটি ওপেন করার পরে সেখানে বিভিন্ন ধরনের দাঁতের রুটের বিভিন্ন ক্যানেল থাকে, অনেকগুলো ক্যানেল থাকে, কোনো কোনো ক্ষেত্রে 3টা 4টা থাকে, কোনো ক্ষেত্রে 2টা থাকে। তো ওগুলো যখন আমরা সিঙ্গেল একটা সুইয়ের মাধ্যমে বা রিমার ফাইল বলে থাকি, হাত দিয়ে যখন করতাম, তো সেই ক্ষেত্রে দেখা যেত টাইমটা অনেক দিন লাগে এবং একটু পেইনফুল প্রসিডিউর ছিল। এবং এখন দেখা যায় যে এইসব ইনস্ট্রুমেন্টের অনেক চেঞ্জ এসেছে এবং পুরাটাই আমরা মেশিনের মাধ্যমে করে থাকি। এবং রুট ক্যানাল প্রসিডিওরের মধ্যে যখন আমরা আবার ক্লিনিং এবং শেপিংয়ের বিষয়টা আছে, ক্লিনিং করার ক্ষেত্রেও সেখানে মডার্ন কিছু ডিভাইস চলে আসছে। আগে যেটা সিরিঞ্জ দিয়ে করতো, এটাও এখন ডিভাইসের মাধ্যমে করা হয়। এবং আমরা লাস্টে যে সিল করি দাঁতটা, সেটাও এখন বিভিন্ন অবচুরেশন টেকনিক চলে আসছে লেটেস্ট, সেটার কারণে অনেক দ্রুত সময়ে সেটা করে ফেলা সম্ভব। আধুনিক ডিভাইস বলতে লেজার ট্রিটমেন্টটাকে আমরা বোঝাচ্ছি। লেজারের মাধ্যমেও রুট ক্যানাল করা এখন খুবই পপুলার এবং এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। বাট লেজার ছাড়া যে আমরা যে এক্সেস ক্যাভিটি তৈরি করি, আগে তৈরি করার পরে যে রিমিং ফাইলিংটা করি, সেটাকে হ্যান্ডের মাধ্যমে করা হতো, এখন সে জায়গায় এন্ডোমোটর চলে আসছে। এন্ডোমোটরের মাধ্যমে বিভিন্ন প্রোটেপার, বিভিন্ন ধরনের আলট্রা মডার্ন ফাইল আছে, যেগুলো কিনা খুব ইজিলি কম সময়ে ব্যথামুক্তভাবে এক্সেস ক্যাভিটি প্রিপারেশনের মধ্যে রুট ক্যানালের যে ক্যানেলগুলো থাকে সেগুলো প্রিপারেশন করে দেয়। এবং প্রিপারেশনের পরে আমরা আমাদের পরের প্রসিডিউরটা হচ্ছে রুট ক্যানেল ইরিগেশন করা, যেটা হচ্ছে রুট ক্যানেলটাকে ক্লিন করে। তো সেটার ক্ষেত্রেও আমাদের বিভিন্ন অ্যাক্টিভেটর আছে, সেই অ্যাক্টিভেটরের মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল আমরা ইউজ করার পরে খুব ইজিলি অ্যাক্টিভ করার মাধ্যমে সেটা একদম ভালোভাবে ক্লিন হয়ে যায়। এবং ক্লিন করার পরে সেটা ড্রাই করে আমরা যখন অবচুরেশনটা করি, সেটাও আমাদের লেটেস্ট যে ডিভাইসগুলো আছে, বিভিন্ন ওয়ার্ম টেকনিক বলেন, অবচুরেশন বিভিন্ন টেকনিক আছে, এগুলোর মাধ্যমে আমরা সুন্দরভাবে সিল করতে পারি। এটা হলো পুরো প্রসিডিউর। এবং এর চেয়েও মডার্ন যেটা চলে আসছে লেজার, সেটাও একটা পদ্ধতি। রুট ক্যানেলের ছোটদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে কি একই প্রসিডিউর বা একই প্রোটোকল ফলো করা হয়? অনেকাংশে একই। যেটা আমরা রুট ক্যানাল বলে থাকি, সেটা বাচ্চাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটার নাম হয়ে যায় পালপেক্টমি। মানে দাঁতের যখন নার্ভ
এফেক্টেড হয়ে যায় পুরো নার্ভটাই বের করতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে এটাকে পালপেক্টমি বলি। দুইটা প্রসিজারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে বড়দের ক্ষেত্রে আমরা গাটাপারচা বলে একটা ম্যাটেরিয়াল আছে, জিপি সংক্ষেপে আমরা বলি, সেটা দিয়ে সিল করি। ছোটদের ক্ষেত্রে সেটা আমরা ইউজ না করে সিলার বা বিভিন্ন ধরনের অবচারেশন ম্যাটেরিয়াল আছে, শুধু সেটা দিয়ে আমরা সিল করে দিই, কারণ বাচ্চাদের দাঁতটা তো পড়ে যাবে। যখন আমি জিপি বা গাটাপারচা দিয়ে যখন সিল করে দিই, নিচের দাঁতটাকে আসতে বাধাপ্রাপ্ত করে এবং রুটটাকে রিজর্ভ হতে দেয় না। এই জন্য জাস্ট সিলার দিয়ে আমরা সিল করে দিই। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি পার্মানেন্ট দাঁত হয়ে থাকে সেক্ষেত্রে প্রসিডিউরটা কেমন হয়? সেক্ষেত্রে প্রসিডিউর সেটারও আলাদা আলাদা নাম আছে। এখন ইয়াং ভাইটাল টুথের ক্ষেত্রে এক ধরনের প্রসিডিউর, আচ্ছা। সেক্ষেত্রে দেখা যায় যে সেটাকে আমরা অ্যাপেক্সোজেনেসিস বলে থাকি। বাট যখন বাচ্চার দাঁতটার পুরোপুরি চলে আসে, ম্যাচিউর হয়ে যায়, একই পদ্ধতি। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে বয়স ভেদে আপনারা ট্রিটমেন্ট প্রোটোকলটা সেট করে থাকেন। একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন যে বর্তমানে কিন্তু একদিনে এই রুট ক্যানাল করা সম্ভব, কিন্তু কারো কারো ক্ষেত্রে কি 2-3টা ভিজিটে দরকার হয় বা 2-3টা সেশনে দরকার হয়, যাদের একটু জটিল কেস থাকে বা অ্যাডভান্স কোনো স্টেজে হয়তো প্রবলেমটা চলে গেছে? প্রথমে মাথায় রাখতে হবে কোন কোন ক্ষেত্রে আমি সিঙ্গেল ভিজিট বা একদিনে রুট ক্যানালটা করতে পারবো। এটার ক্ষেত্রে কিছু কিছু ইন্ডিকেশন আছে, যেমন যদি কারো দাঁতটা সামনের দাঁত ভেঙে যায় এবং দাঁতটা ভাইটাল থাকে, বা পেশেন্টের হচ্ছে টাইম খুবই কম, সে একদিনের মধ্যে কাজটা করে ফেলতে চাচ্ছে। কিছু পেশেন্ট থাকে মেডিকেলি কম্প্রোমাইজ, কিছু থাকে ফিজিক্যালি কম্প্রোমাইজড। তো এইসব পেশেন্টের ক্ষেত্রে বারবার আসাটা প্রবলেম হয়ে যায়। এবং আরও কিছু স্পেশাল কেস আছে, যেমন নন ভাইটাল টুথ যদি থাকে, বাট সেটার মধ্যে যদি একটা সাইনাস ট্র্যাক থাকে, সেক্ষেত্রেও আমরা সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল করতে পারি। এবং আপনি যেটা বলছিলেন কমপ্লেক্স ক্ষেত্রে, হ্যাঁ, যদি রুটটার অ্যানাটমিটা অনেক বেশি কমপ্লেক্স থাকে, কার্ভেচার অনেক বেশি থাকে, ক্যালসিফাইড থাকে বা পারফোরেশন হয়ে থাকে, তো সেসব ক্ষেত্রে আমরা একদিনে করার প্ল্যান করি না। এছাড়াও যদি কারো ওখান থেকে রুটের কোনো বড় লেশন হয়ে পাস বের হয়, পাস আসতে থাকে এবং বড় লেশন থাকে, ইনফেকশন থাকে, সেক্ষেত্রে আমরা একদিনে না করে 2-3টা সেটিংয়ের মাধ্যমে করে থাকি, যাতে করে ইনফেকশনটা হিল হতে পারে। আচ্ছা, এই ধরনের প্রসিডিউর করার আগে নিশ্চয়ই রোগীদেরকে আপনারা কাউন্সিলিং করে থাকেন যে কিভাবে কি প্রসিডিউরটা হবে বা কোন ক্ষেত্রে আপনারা সেকেন্ড কোনো অপশন আপনারা চুজ করতে পারেন? হ্যাঁ, অবশ্যই পেশেন্ট কাউন্সিলিংটাই মেইন। প্রথমে তো আমরা যখন একটা পেশেন্ট তার প্রবলেম নিয়ে আসে, আমরা ফুল হিস্ট্রিটা শুনি এবং হিস্ট্রি শুনে সেই ওয়াইজ আমরা বিভিন্ন আমাদের প্রোটোকল মেনটেন করে কাজের দিকে আগাই এবং তার আগে এক্স রে করি এবং যখন কনফার্ম হই এই কেসটা এভাবে করতে হবে, এটা সিঙ্গেল ভিজিটে সম্ভব, সেটা আমরা ব্রিফ করে নিই। কিন্তু আমরা যদি হিস্ট্রিতে পাই তার ডায়াবেটিস আছে বা অন্য কোনো আদার্স প্রবলেম আছে এবং তার রুটের নিচে বড় একটা ইনফেকশন আছে, এটা অবশ্যই পেশেন্টকে ব্রিফ করে নিতে হবে এবং সে চাইলেই তো সেটা আমরা আসলে করে দিতে পারবো না সিঙ্গেল ভিজিটে। যদি আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে ফিল আপ হয়, তখনই আমরা সিঙ্গেল ভিজিট করতে পারি। এছাড়া পেশেন্টকে অবশ্যই ব্রিফ করে নিতে হবে যে এই কারণে আপনার এই প্রসিডিউরটা সম্ভব হচ্ছে না। আমরা যতটুকু জানি যে কোনো ধরনের দাঁতের ট্রিটমেন্ট মানে খুবই ব্যয়বহুল, যেটার জন্য দেখা যায় যে কেউ দাঁতের ট্রিটমেন্ট করার আগে চিন্তা করে যে আমাকে অনেক টাকা গুনতে হবে। বিষয়টা আসলে কতটুকু সত্য? বিষয়টা আসলে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনি কক্সবাজার যাবেন, ধরেন আপনি কক্সবাজার যাবেন, তা আপনি প্লেনেও যেতে পারেন, আপনি বাসেও যেতে পারেন। এখন আপনি চিন্তা করবেন যে আপনার কমফোর্ট জোনটা কোথায়, আপনার সময়টা যদি চিন্তা করেন, আপনি যদি খুব কম টাইমে ওখানে আরামভাবে যেতে চান, আরামদায়কভাবে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এয়ারটাকে প্ল্যান করছেন, প্লেনের মাধ্যমে যাচ্ছেন। আর আপনার কাছে যদি মনে হয় যে না, আমি একটু সস্তা ট্রিটমেন্টে যাব বা একটু টাইম যাক বাট কম খরচে যাক, সেক্ষেত্রে আপনি বাসে যাবেন। আচ্ছা। তো এইটাও ঠিক এরকম, যদি আপনি ভালো ট্রিটমেন্টটা এক্সপেক্ট করেন, অবশ্যই আপনার খরচ তো একটু করতেই হবে। কারণ হচ্ছে এখন যে লেটেস্ট ডিভাইসগুলোর নাম বললাম আমি আপনাকে, এন্ডোমেটর, প্রোটেপার এবং লেটেস্ট যে আরভিজি চলে আসছে, ডিজিটাল একটা এক্সরে, এই জিনিসগুলো আগে ছিল না। তো এখন যেহেতু এই ডিভাইসগুলো আমাদের আনতে হয় অনেক বেশি খরচ করে বাইরে থেকে, তো সেটার জন্য তো একটু খরচ, এক্সট্রা চার্জ আপনাকে পে করতেই হবে পেশেন্টকে। তো পেশেন্ট যদি ওভাবে সিঙ্গেল ভিজিট চায়, সেক্ষেত্রে চার্জটা অবশ্যই একটু তার কমফোর্ট জোন চিন্তা করে হলো একটু বেশি হয় নর্মালি মাল্টি ভিজিটের চেয়ে। আচ্ছা। এছাড়াও পেশেন্টের মাল্টি ভিজিটের ক্ষেত্রেও যদি তার প্রেফারেন্স থাকে, কিছু ম্যাটেরিয়াল থাকে খুবই এক্সক্লুসিভ, সেই ধরনের ম্যাটেরিয়াল যদি ইউজ করে তারা ট্রিটমেন্টটা করতে চায়, অবশ্যই সেটার প্রাইসটা নর্মাল ট্রিটমেন্টের চেয়ে অবশ্যই বেশি হবে। এবং এই তথ্যটাও কিন্তু কম বেশি সবার জানা আছে যে শুধুমাত্র বাংলাদেশেও নয়, বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু দাঁতের ট্রিটমেন্ট বেশ ব্যয়বহুল। জি, এটা আমাদের দেশের
তুলনায় প্রায় 50-60 গুণ বেশি ওখানে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করা হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশে আসলে যেটা আপনি মানসম্মত ট্রিটমেন্ট করতে চান সেটার কাছে ধারেও আমরা সেই পেমেন্টটা রাখি না, বাট অবশ্যই কোয়ালিটিটা যদি মেনটেন করতে চান একটু তো খরচ করতেই হবে। আমরা যে কোনো ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু একটু চিন্তা করে থাকি বা মানসিক প্রস্তুতি থাকা দরকার যে যে কোনো ধরনের জটিলতা হতে পারে যে কোনো প্রসিডিউরের ক্ষেত্রে বা সার্জারির ক্ষেত্রে। রুট ক্যানেলের ক্ষেত্রে কি এরকম কোনো কমপ্লিকেশনস হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, যে কোনো ক্ষেত্রেই কমপ্লিকেশন হতে পারে, এটা এক একজনের বডি ইমিউনিটির উপর ডিপেন্ড করে এবং যে ট্রিটমেন্টটা করছে সে কতটুকু কনসিয়াসলি করছে এবং তার প্রপার হিস্ট্রি নিয়ে নিচ্ছে কিনা। কোনো কোমরবিডিটি যদি পেশেন্টের থাকে অবশ্যই তার হিস্ট্রিগুলো নিয়ে নিতে হবে, সে কোন ধরনের মেডিসিন নিচ্ছে এবং সেই ওয়াইজ তার কাজ করতে হবে। যদি কোনো পেশেন্ট ইকোস্প্রিন খায় সেক্ষেত্রে অবশ্যই তাকে আগে থেকে স্টপ করে আমরা ট্রিটমেন্ট প্ল্যান, কোনো সার্জিক্যাল প্রসিডিউরে গেলেও ওভাবে আমরা প্ল্যান করে থাকি, সেটা অবশ্যই জানতে হবে। এছাড়াও যখন আমরা রুট ক্যানাল করব যদি প্রপার হ্যান্ডে করা হয় আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা যে মেশিন যেমন এন্ডোমোটরটা ইউজ করছি সেখানে অনেক স্পিডে এই রোটারি ফাইলগুলো ঘুরে, তো সেক্ষেত্রে যদি কনসিয়াসলি না করা হয় অনেক সময় ফাইলটা ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে সেটা বের করাও অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো অবশ্যই এইসব বিষয় করার আগে অবশ্যই ডক্টরকে কনসার্ন হতে হবে তার জিনিসপত্র সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং যেসব পেশেন্টের ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকে, বিভিন্ন ধরনের আদার্স প্রবলেম কোমরবিডিটি থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনি অনেক সময় 100% ভালো কাজ করলেও তার হিলিং রেটটা একটু স্লো হতে পারে। এটা অবশ্যই তাকে ব্রিফ করতে হবে এবং তাদের স্পেশালি অবশ্যই কাজ করার পরে ফলো আপে থাকতে হবে, যাতে করে আমরা কোনো প্রবলেম শুরু হওয়ার আগেই তাকে কনসার্ন করতে পারি। এবং ট্রিটমেন্টের পরও যেহেতু বিভিন্ন কেমিক্যাল দিয়ে কাজ করা হয়, কেমিক্যাল ম্যাটেরিয়াল ইউজ করছি আমরা, দেখা যায় যে রুট ক্যানাল সিল করে দেওয়ার পরও তার এক ধরনের ব্যথার একটা সিমটম থেকে যায় কিছুদিন, এবং সেটা অ্যালার্মিং কিছু না, কিছুদিন পরে আপনি সেটা ভালো হয়ে যায়। তো এইসব জিনিস পেশেন্টকে অবশ্যই আশ্বস্ত করতে হবে এবং ডক্টরকেও খেয়াল রাখতে হবে। জি, আমরা রুট ক্যানাল সম্পর্কে আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে এই পর্যায়ে আমি একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে, অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়, কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কি ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকেই আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে।
আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে যেমনটা আমরা বলছিলাম যে ব্যথামুক্ত রুট ক্যানাল, এই ব্যথামুক্তটা আসলে আপনারা কিভাবে করে থাকেন? ব্যথামুক্তটা আসলে হচ্ছে আগে এত সুন্দর ডিভাইস, এত অ্যাডভান্স ডিভাইসগুলো ছিল না, যেগুলো খুব সহজে খুব ম্যানুফ্যাকচারটাই এমন হয় যাতে পেশেন্টের কমফোর্টটা চিন্তা করে করা হয়। এবং আগে যেই ম্যাটেরিয়ালগুলো ছিল, যেই ইনস্ট্রুমেন্টগুলো ছিল, সেগুলো হচ্ছে এগুলো অনেক বেশি আপডেটেড, যে কারণে তারা ব্যথা এমনিতেই কম পায় আগের চেয়ে। এবং এছাড়াও আমরা যখন রুট ক্যানাল কখনো ভাইটাল টুথে করে থাকি, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রপার অ্যানেস্থেসিয়াটা দিয়ে নিই। এবং পেশেন্ট যাতে কোনো ব্যথা টের না পায়, তার আগে আমরা ওই যে জায়গায় আমরা প্রিক করে অ্যানেস্থেসিয়াটা দিব, সেখানে সারফেস বা টপিক্যাল অ্যানেস্থেসিয়া আগে স্প্রে করি, দিয়ে তারপরে আমরা লোকাল অ্যানেস্থেসিয়াটা সেই টুথের লং এক্সিস বরাবর দিয়ে থাকি, বা ব্লক করতে হলে সেখানে দিয়ে থাকি। তো আলটিমেটলি পেশেন্ট এমনি ব্যথা ফিল করে না। তারপরেও যদি ব্যথার তার অনুভূতি থাকে, সেই ক্ষেত্রে প্রসিডিওরের ভেতরে যখন আমরা রুট ক্যানাল করে থাকি, সেই ক্ষেত্রেও আমরা অ্যানেস্থেসিয়া প্রয়োগ করতে পারি, যেটা পালপাল ইন্ট্রাপালপাল আমরা অ্যানেস্থেসিয়া বলে থাকি। তো সেক্ষেত্রে পেশেন্টের ব্যথার অনুভূতিটা একদমই চলে যায়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে রুট ক্যানাল সম্পর্কে এত বিস্তারিত কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ, এবং সেই সাথে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। লেজার একটা আলোক রশ্মি। এই লেজারের বিষয়ে যদি আমরা বলতে যাই, তাহলে লেজার একটা অ্যাব্রিভিয়েশন শব্দ। এটাকে আমরা যদি ইলাবোরেটলি বলি, তাহলে আলোক রশ্মিকে স্টিমুলেটেড করা হয়, একটা ছোট আলোকে অ্যাম্পলিফাই করে অনেক বড় আলোতে পরিণত করা হয়, এবং খুব স্বল্প সময়ে স্বল্প জায়গার মধ্যে অধিকতর তাপ প্রয়োগ করে ওই জায়গার টিস্যুর কিছু পরিবর্তন আনে, কিছু সংকোচন করে, কখনো প্রসারণ করার সুযোগ থাকে। এবং মূল জিনিসটা হচ্ছে যে রক্তনালীটাকে রশ্মির মাধ্যমে সংকুচিত করে ফেলা হয়। এই জন্যই লেজার পদ্ধতিকে বর্তমান সময়ের জন্য সবচাইতে উপযোগী একটা পদ্ধতি মনে করি, এবং সেই জন্যই এটাকে অতি সম্প্রতি মেডিকেল সায়েন্সেরও বিভিন্ন ক্ষেত্রে, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রেও এর প্রয়োগ অত্যন্ত বিস্তৃতভাবে তৈরি হয়ে গেছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।